ডিয়ার লার্নার্স, আজকে আমরা বাস্তব সংখ্যা সম্পর্কিত গাণিতিক বেসিকগুলো আমরা জানব। বাস্তব সংখ্যার উপর যে ধরনের বেসিক আমাদের জানলে এর সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলো এসে থাকে চাকরির বিভিন্ন পরীক্ষায়, সেগুলো আমাদের জন্য ইজি হয়ে যাবে। বাস্তব সংখ্যা সম্পর্কিত বেসিক জানার আগে আমাকে সংখ্যা সম্পর্কিত কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। সংখ্যাটা কি? সংখ্যাটা হলো কোনো কিছুর পরিমাণ বা পরিমাপের একটা বিমূর্ত ধারণা। এখন বিমূর্ত ধারণা কেন বলতেছি? কারণ আমরা জানি সেই প্রাচীনকাল থেকে আমাদেরকে এই যারা গুহায় বাস করতো তারা যখন কোনো কিছু শিকার করতো, সেই শিকারটা একটা করে শিকার করে নিয়ে আসলে দেয়ালের গায়ে সে ভিন্ন ভিন্ন দাগ বা চিহ্ন এঁকে রাখতো। তখনও কিন্তু তারা বিষয়গুলো কিন্তু গণনা করেই রাখতো এবং সেটা সংখ্যা আকারেই লিখে রাখতো। এবং কালের পরিক্রমায় আমাদের বিভিন্নভাবে সংখ্যার ইতিহাস পাল্টে গিয়েছে এবং বিভিন্ন ধরনের, যেমন কঠিন পদার্থের গণনা একরকম, তারপরে আমার তরল পদার্থের পরিমাপের ধরনও অনেক রকম। এইরকম বিভিন্ন জিনিসের পরিমাণ বা পরিমাপকে কতটুকু পরিমাণ সেটা নির্দেশ করার জন্য তারা যে কিছু প্রতীকের সাহায্যে প্রকাশ করা শুরু করে। তাহলে সংখ্যাটা প্রকাশ করার জন্য যে সকল প্রতীক ব্যবহার করতেছি সেগুলোকে বলা হয় হলো অঙ্ক। আর এই অঙ্কের সাহায্যেই আমরা বিভিন্ন ধরনের পরিমাপ এগুলো প্রকাশ করে থাকি। তাহলে এই পরিমাণ প্রকাশ করাটাকেই বলা হচ্ছে হলো সংখ্যা। তাহলে আমরা এটা বলে নিতে পারি অঙ্কের মাধ্যমে আমার সংখ্যাটা গঠিত। এখন আসা যাক যে বাস্তব সংখ্যা কি বা রিয়াল নাম্বার কি। বাস্তব সংখ্যার সেটকে 8 দ্বারা প্রকাশ করা হয়। আর এই বাস্তব সংখ্যার কি সেইটা জানার আগে আমাদেরকে কিছু শ্রেণীবিভাগ আমরা দেখে আসতে পারি। শ্রেণীবিভাগ কেন দেখব? তাহলে আমাদের বাস্তব সংখ্যাটার আসলে হিসাবটা আমাদের জন্য করা ক্লিয়ার হয়ে যাবে। এই শ্রেণীবিভাগটা আমরা দেখি যে বাস্তব সংখ্যার মধ্যে আমাদের 2 ধরনের সংখ্যা আছে, একটা হলো মূলদ আর একটা হলো অমূলদ। মূলদ এবং অমূলদের বেসিক আমরা পরে আসছি এটার ব্যাখ্যায়। মূলদ সংখ্যার মধ্যে আছে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ। পূর্ণ সংখ্যাকে আবার 3 ভাগে ভাগ করা যায়: ধনাত্মক, শূন্য, ঋণাত্মক। এখন ধনাত্মক সংখ্যাগুলোর মধ্যে কি থাকতে পারে? মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা এবং 1। এখন আপনারা হয়তো প্রশ্ন করবেন 1 কেন? কারণ 1 হলো একটা বিশেষ ধরনের সংখ্যা, এটা মৌলিকও না, এটা যৌগিকও না। কারণ মৌলিক সংখ্যার সংজ্ঞা অনুসারে আমরা জানি যেসব সংখ্যার শুধুমাত্র 2টি গুণনীয়ক থাকে সেটা মৌলিক সংখ্যা, এবং যাদের অনেকগুলো গুণনীয়ক থাকে সেগুলো যৌগিক সংখ্যা। কিন্তু 1 এমন একটা সংখ্যা যার গুণনীয়ক সে নিজেই। এবার আসা যাক ভগ্নাংশের মধ্যে কি আছে? সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। এই সাধারণ ভগ্নাংশের মধ্যে আমরা আছে প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। তাহলে আমরা ধরে নিতে পারি যে ভগ্নাংশের মধ্যে যত ধরনের সংখ্যা আছে, ধনাত্মক সংখ্যা, শূন্য, ঋণাত্মক, এইগুলো যত ধরনের সংখ্যা আছে সব যাবে আমার কার মধ্যে? মূলদ সংখ্যার মধ্যে। আর অমূলদ সংখ্যার মধ্যে আমার যাবে অসীম, অনাবৃত, দশমিক। এখন মূলদ আর অমূলদের যদি সংখ্যাটা আমরা ক্লিয়ার করতে পারি তাহলে কিন্তু আমাদের বাস্তব সংখ্যাটা বোঝাটা ইজি হয়ে যাবে। তাহলে আমরা আবার একটু আসি যে তাহলে আমরা বাস্তব সংখ্যা বলতে আমরা কি বুঝি? যে মূলদ সংখ্যা যোগ অমূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, 0, 1 সহ সকল পূর্ণ সংখ্যা, তার মানে আমি শ্রেণীবিভাগে দেখে আসছি সকল পূর্ণ সংখ্যাই আমার বাস্তব সংখ্যা। তাহলে আমরা বলতে পারি মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা সহ যে কোনো পূর্ণ ধনাত্মক সংখ্যাই আমার বাস্তব সংখ্যা। এর মধ্যে দশমিক আকার আছে। মূলদ সংখ্যা কি বলি সেই বিষয়টা আমরা ক্লিয়ার করি। যে সকল সংখ্যাকে 2টি পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যায়, যে সংখ্যাকে 2টি পূর্ণ সংখ্যার অনুপাত বা ভাগ আকারে প্রকাশ করা যায়। এখন আমি যে কোনো একটা সংখ্যা নিলাম, সেই সংখ্যাকে যদি আমি p/q আকারে প্রকাশ করতে পারি তাহলে সেটাকে বলা যাবে মূলদ সংখ্যা। এখন p এবং q এর ক্ষেত্রে আবার একটু বাইন্ডিং গেছে।
এই কিউ এর মান অর্থাৎ এই যে নিচের যে সংখ্যাটা থাকবে হরের মান, সেই হরের মান আমার কি হতে পারবে না, শূন্য হতে পারবে না। কারণ কোনো সংখ্যাকে যদি আমি শূন্য দিয়ে ভাগ করি তাহলে আমার অসীম হয়ে যাবে। তাহলে অসীম সংখ্যা আমার কিন্তু হলো মূলদ সংখ্যার মধ্যে পড়বে না। এবং কিউ এর মান কি হইতে পারবে না, কিউ এর মান আমার 1 হইতে পারবে না। এই দুইটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। এবং বাদ বাকি সকল স্বাভাবিক সংখ্যাই আমার হবে হলো মূলদ সংখ্যা। এখন আসা যাক যে আমি তাহলে যদি বলি 3 কি আমার একটা পূর্ণ সংখ্যা না? হ্যাঁ, 3 পূর্ণ সংখ্যা, এবং এই 3কে কিন্তু এটা হবে মূলদ সংখ্যা, 3টা হবে মূলদ সংখ্যা। এইবার আসা যাক, আমি যদি 1.5 লিখি, 1.5 মানে কি 3/2, অর্থাৎ 3কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 1.5 হবে। তাহলে এটা দশমিক সংখ্যা হওয়া সত্ত্বেও 1.5কে আমি দুটি পূর্ণ সংখ্যার আকারে বা অনুপাত আকারে আমি এটা প্রকাশ করতে পারছি। তাহলে পূর্ণ সংখ্যাও আমার মূলদ সংখ্যা, দশমিক সংখ্যাও আমার মূলদ সংখ্যা, যদি সেটাকে আমি দুটি পূর্ণ সংখ্যার অনুপাত আকারে লিখতে পারি। এইবার আসা যাক অমূলদ সংখ্যা জিনিসটা কি। অমূলদ সংখ্যা হলো যে সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যায় না, পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যায় না। এখন যত ধরনের আমার মৌলিক সংখ্যা আছে সেই মৌলিক সংখ্যাগুলোকে যদি আমি রুট করি, যেমন 2 একটা মৌলিক সংখ্যা, একে যদি আমি বর্গমূল করি তাহলে সেটা আমার অমূলদ হয়ে যাবে, √3 আমার অমূলদ হয়ে যাবে। কিন্তু এখন কথা হলো যে আমি যদি এমন কোনো সংখ্যাকে আমি যদি বর্গমূল করি, যেমন 16কে যদি আমি বর্গমূল করি, 16কে বর্গমূল করলে আমার 4 স্কোয়ার রুট কেটে যাবে, তার মানে আমার দাঁড়াবে কত 4। তাহলে এমন কোনো সংখ্যাকে যদি আমি বর্গমূল করি যার বর্গমূল একটি পূর্ণ সংখ্যা এসে হয়, তাহলে সেটা কিন্তু আবার মূলদ সংখ্যা হয়ে যাবে, অমূলদ সংখ্যা হবে না, সেটা কিন্তু আবার হয়ে যাবে মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা হিসেবে আমরা জানলাম যে সকল সংখ্যাকে দুটি সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যাবে তাকে মূলদ সংখ্যা বলবে, আর যে সকল সংখ্যাকে দুটি সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যাবে না তাকে বলা হবে অমূলদ সংখ্যা। আর এখানে আরেকটা জিনিস আমরা খেয়াল রাখবো যে সংখ্যার পরে, ধরেন আমার কোনো একটা পূর্ণ সংখ্যার পরে 5.6666 এরকম যদি পুনরাবৃত্তি হতে থাকে, দশমিকের পরের সংখ্যাগুলো যদি পুনরাবৃত্তি হতে থাকে তাহলে সেটা কিন্তু আমার মূলদ সংখ্যা হবে, সেটা কি হবে মূলদ সংখ্যা। আর যদি দশমিকের পর মনে করেন 5-এর পর আছে 3, 4, 5 এরকম করে দশমিকের পরের সংখ্যাগুলো যদি আমার ভিন্ন ভিন্ন অঙ্ক বা সংখ্যা আসে তাহলে সেগুলো কিন্তু হবে আমার অমূলদ সংখ্যা। ডিয়ার লার্নার্স, এবার আসা যাক এই বাস্তব সংখ্যার যে ধরনের প্রশ্নগুলো আসে সেই সকল প্রশ্নগুলো আমরা সমাধান করার একটু চেষ্টা করি। এই ধরনের প্রশ্ন সমাধান করলে আশা করা যায় যে আমাদের বাস্তব সংখ্যা ভিত্তিক যে ধরনের গাণিতিক সমস্যা থাকবে সেগুলো আমরা সবগুলো সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে প্রথমেই প্রশ্ন আছে 1 নম্বর প্রশ্ন, √2 একটি কোন ধরনের সংখ্যা? তাহলে 2 একটা মৌলিক সংখ্যা, আর মৌলিক সংখ্যাকে যদি রুট করা হয় তাহলে সেটা অবশ্যই অমূলদ সংখ্যা হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। এখানে আসা যাক, দেখানো আছে 7√3। আমাদের কনফিউশনে ফেলানোর জন্য দেখা যায় যে কোনো বর্গমূলের সংখ্যাকে আমাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে তারপরে দেওয়া হয় এটা মূলদ না অমূলদ। তো যেহেতু আমার √3 একটি অমূলদ সংখ্যা, তাহলে আমি যে সংখ্যা দ্বারাই গুণ করি না কেন সেটাও আমার অমূলদ সংখ্যাই হয়ে যাবে। অপরদিকে দেখা যাক √5কে ঘনমূল করা হয়েছে, এটা ঘনমূল, বর্গমূল করলে শুধু রুট, আর তার সামনে যদি আমি 3 বসিয়ে দেই তাহলে সেটা হয়ে যাবে ঘনমূল। তাহলে ঘনমূল করলে 5 একটা আমার কি মৌলিক সংখ্যা, এবং সেটাকে বর্গমূল করি আর ঘনমূল করি, যেটাই করি সেটা আমার হয়ে যাবে অমূলদ সংখ্যা। কিন্তু এইখানে দেখেন আমাদের একটা সংখ্যা দেওয়া আছে 8কে যদি আমরা ঘনমূল করি তাহলে এটা কিন্তু আমার মৌলিক সংখ্যা না। তাহলে 8কে যদি আমি এইটাকে ভাঙি তাহলে আমার কি দাঁড়ায়, 8কে আমি ভাঙতে পারি 2-এর উপর কিউব হিসেবে, অর্থাৎ 2টা 2-এর যদি আমরা গুণ 3টা 2-এর গুণ করি তাহলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তার মানে একে আমরা লিখতে পারি 2⁻3। আর এইটুকুর পরিবর্তে, অর্থাৎ ঘনমূলের পরিবর্তে এই রুটের মধ্যে 3 এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি 1/3। তাহলে কি দাঁড়ালো আমার মানটা 2/3
গুণন 1/3, এই তিন কেটে গেল, তাহলে 2 এর উপর পাওয়ার ঘাত, তার মানে পূর্ণ সংখ্যায় আমার চলে আসছে। তাহলে যেহেতু এইটা আমার পূর্ণ সংখ্যা চলে আসে, তাহলে সেটা কিন্তু হয়ে যাবে মূলদ সংখ্যা। এইবার আসা যাক 4 নম্বরে কি বলছে, যদি পি একটি মৌলিক সংখ্যা হয় তবে রুট পি কি। আমরা এতক্ষণে যা বলে আসছি যে মৌলিক সংখ্যা হলে তাকে যদি ঘনমূল করি কিংবা বর্গমূল করি, সেটা কিন্তু আমার হয়ে যাবে অমূলদ সংখ্যা। এইবার দেখা যাক মূলদ সংখ্যাটি হলো, এইখানে মূলদ সংখ্যা কোনটি, এর আগে আমরা করে আসছি এইখানে যে এটা যদি আমরা 8 ধরি, অর্থাৎ এটা হবে হলো 8কে যদি কিউব করি, ঘনমূল করি, তাহলে এখানের মান দ্বারাই হলো 2, সুতরাং এইটা হবে হলো মূলদ সংখ্যা। এইবার আসা যাক √2 এবং √3 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা কোনটি। তাহলে আমাকে এইভাবে √2 √3 যোগ করে 2 দিয়ে ভাগ করলে এটা মান কিন্তু আমার হবে না। √2 থেকে √3 মান বিয়োগ করলে এবার মানটা হবে না। আমার এটা অ্যাকচুয়ালি কি করতে হবে যে √2 এবং √3 মানটা আমাকে জানতে হবে। √2 মানটা আমার 1.4 এবং √3 মানটা 1.7। এটা প্রায় মান, এটা কিন্তু একদম কনক্রিট আমি বলছি না, এটা মনে রাখতে হবে। √2 মান 1.4 কিংবা আপনাকে করতে হবে √3 মানটা বের করতে হবে। তাহলে এর মধ্যবর্তী একটা সংখ্যা আছে 1.5। কেন আমি 1.5 বলছি, কারণ 3কে 2 দ্বারা ভাগ করলে আমার 1.5 পাওয়া যায়। তাহলে 1.5 সমান 3/2, তার মানে 3 একটি পূর্ণ সংখ্যা, 2 একটা পূর্ণ সংখ্যা, দুটি পূর্ণ সংখ্যার অনুপাত আকারে আমি প্রকাশ করতে পারছি। যেহেতু এই 1.5কে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যায়, সুতরাং এইটাই হবে আমার হলো মূলদ সংখ্যা। বাস এতটুকু সমালোচন করলে আমার মনে হয় যে আপনারা মূলদ এবং অমূলদ সংখ্যা আর বাদবাকি কিছু বেসিক্যালি জিনিসগুলো মনে রাখতে হবে, যে আসলে পূর্ণ সংখ্যাগুলো কী ধরনের সংখ্যা। তাহলে আমরা এতটুকু জানলাম যে যে কোনো পূর্ণ সংখ্যাই আমার হলো মূলদ সংখ্যা, শূন্য একটা কী সংখ্যা মূলদ সংখ্যা, একটা কী সংখ্যা মূলদ সংখ্যা। তাহলে এই বিশেষ ধরনের সংখ্যাগুলো দিয়েও কিন্তু আসতে পারে প্রশ্ন যে এটা কী ধরনের সংখ্যা, বাস্তব সংখ্যা নাকি স্বাভাবিক সংখ্যার মধ্যে কিন্তু সবগুলোই পড়ে। তারপরে এখানে কিন্তু প্রশ্ন আসতে পারে যে বাস্তব সংখ্যা কোনটি, সেখানে 0 দিয়ে বলতে পারে, 1 দিয়ে বলতে পারে, এবং যে কোনো ধরনের অঙ্ক দিয়েও আপনাদেরকে বলতে পারে। আশা করি আপনারা এই প্রশ্নগুলো অনায়াসে সমাধান করতে পারবেন।